আপনারা দেখছেন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই আভিভা ফাইন্যান্স। আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগার দৃষ্টি। শিক্ষার্থীদের দাবি শুধু মানাই নয়, তার থেকেও বেশি দিয়েছে সরকার ও আদালত। তারপরও কেন আন্দোলন থামেনি সেই প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর 10-এর ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন শেষে তিনি বলেন, যারা মেট্রো রেল নষ্ট করে মানুষের চলাচলের পথ রুদ্ধ করল, তাদের বিচার জনগণকেই করতে হবে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতার সময় মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো স্টেশনে হামলা হয়। এখন স্পষ্ট সেই ক্ষতচিহ্ন। ভাঙচুর চালানো হয় পুরো স্থাপনা জুড়ে। মেঝেতে পড়ে আছে কাঁচ, ইটের টুকরো। ভাঙা হয়েছে প্রবেশ ও বের হওয়ার পথ, টিকিট কাটার মেশিন। সকালে মিরপুর 10-এ মেট্রো স্টেশনে যান প্রধানমন্ত্রী। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ডিএমটিসিএল কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। সরকার প্রধান বলেন, সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে নির্মিত হয়েছিল মেট্রো রেল। যারা ভাঙচুর করেছে তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন রাখেন তিনি। এই মেট্রো রেল করবার সহ অনেক বাধাবিঘ্ন আমাদেরকে পেতে হয়েছিল। সব কিছু অতিক্রম করে আমরা এই মেট্রো রেল তৈরি করে দিচ্ছি। সময়ের আগেই আমরা করতে পেরেছি। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে, না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা, সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? দায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো, তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি শুধু মানায় নয়, তার থেকেও বেশি দিয়েছে সরকার ও আদালত। তারপরে কেন আন্দোলন থামেনি সে প্রশ্ন রাখেন তিনি। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। এখনও নাকি আন্দোলন করতে হবে? দফা প্রথমে 1 দফা কোটা সংস্কার করতে হবে। ওই 1 দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। মানুষের জীবনমান উন্নত করতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। সম্প্রতি নাশকতায় রাজধানীর বিভিন্ন থানায় 2 শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে 2500-এরও বেশি। রিমান্ডে নেওয়া হয়েছে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থকে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের শনাক্ত করা হচ্ছে। আরও জানাচ্ছেন ফয়সাল হোসেন। ঢাকার সিএমএম আদালত প্রিজন ভ্যানে আনা হচ্ছে একের পর এক আসামি। সকাল থেকে আদালত প্রাঙ্গণে ভিড় জমান 24 ঘন্টায় গ্রেপ্তার হওয়া আসামিদের স্বজনেরা। কারো কারো পরিবারের দাবি, তার স্বজন নিরপরাধ, জড়িত নয় কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে। 6 তলার উপরে ক্রিকেট খেলতে আসছিল, এটা বলে অমান্য, কারফিউ অমান্য করছে, তার জন্য ধরে নিয়ে আসছে। বয়স কত? বয়স একটা আনুমানিক 20 আর একটা আছে 18। দুইটা লয়ে গেছে নিয়ে ওখানে কইতাছে, তোমরা ভাঙচুর করছো, হ্যান করছো, ত্যান করছো, নিয়ে অনেক মাইট দিছে। আজানের সময়, ফজরের সময় বের হয়েছে বাসা থেকে, বাসার গেটের সামনে থেকে ওরা ধরে নিয়ে এসেছে। বয়স কত? বয়স আমাদের মধ্যে হবে। এদিন অনেককেই পাঠানো হয় কারাগারে। কোনো কোনো আসামিকে বিভিন্ন মেয়াদে দেয়া হয় রিমান্ড। তারা বলছে তারা অল্প অপ্রাপ্ত বয়স্ক, কিন্তু আসলে তারা অপ্রাপ্ত বয়স্ক না। এবং এটা তো যখন মামলা হবে, এর কোর্টে আসবে, দরকার হলে তাদের ডিএনএ টেস্ট করা হবে, তখন বয়স প্রমাণিত হবে, তারপর তাদের বিচার শুরু হবে। এদিকে ডিএমপির তথ্য মতে সম্প্রতি নাশকতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে 2 শতাধিক। একজন ছাত্রলীগ মারলে 5000 টাকা,
একজন পুলিশ সদস্য মূল্যে 10,000 টাকা। জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করা। 200টি মামলা ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে এবং আরও কয়েকটি মামলা রেকর্ড করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই 200টি মামলায় এখন পর্যন্ত 2100-র উপরে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতাকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। ধীরে ধীরে চিরচেনা রূপে ফিরছে রাজধানীর জনজীবন। দ্বিতীয় দিনেও সীমিত সময়ের জন্য খোলা ছিল ব্যাংক, তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানা। ফলে গাড়ি চলাচল বেড়ে যাওয়ায় আজ রাজধানীতে দেখা দেয় আরও বেশি যানজট। বিশেষ করে মিরপুর, বনানী ও উত্তরার যাত্রীদের ভোগান্তি ছিল বলার মতো না। সকাল 11টা থেকে বেলা 3টা পর্যন্ত অফিস, আর বিকেল 5টা থেকে সকাল 10টা পর্যন্ত কারফিউ। সীমিত পরিসরের এমন কর্মময় নগর জীবনের দ্বিতীয় দিন। মোবাইল ইন্টারনেট বিহীন সময়ে যানজটে বসেই পত্রিকার পাতায় নজর। গতকাল কি হলো আর আগামীকাল কি হতে পারে, সেসব তথ্যের দিকেই এখন সবার কৌতূহল। এতগুলা ছাত্রের প্রাণ গেল, সাধারণ পাবলিক, পুলিশ, সাংবাদিক সবাই মূল্য, এটাকেও আমরা চাই নাই। দেশের অনেক সম্পদ নষ্ট করতে, দেশপ্রেমিকরা কোনোদিনই দেশের সম্পদ নষ্ট করতে পারে না, সেটা যেই হোক। রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় মানে জীবনের জননিরাপত্তা, এগুলো সব মিলিয়ে আসলে জনগণ একটা উদ্বিগ্ন পরিস্থিতি মোকাবিলা করতেছে আমি মনে করি। এদিন তুলে নেওয়া হয়েছে রাজধানীর বেশ কয়েকটি রাস্তার ব্যারিকেড, কিন্তু তাতেও কমানো যায়নি যানজট। বরং বিজয় সরণি থেকে মিরপুর অভিমুখে নাকাল হতে হয়েছে মানুষকে। বিশেষ করে আগারগাঁও মোড়ের সবকটি রাস্তায় গাড়ির চাপ সামাল দিতে বেগ পেতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের। আমি আদাবর থেকে হেঁটে আগারগাঁও রেল স্টেশন পর্যন্ত আসলাম, তারপরে কোনো যানজটের কারণে এখন আমি কুল কিনারা পাচ্ছি না, যেতে হবে আমার সেই হাউস বিল্ডিং উত্তরা। অফিস টাইমটা শর্ট করার কারণে একবারে অনেক লোক বের হচ্ছে। সময়টা একটু লম্বা থাকলে তাহলে বোধহয় সুন্দরভাবে সবাই অফিস করতে পারত। এবার নজর দেয়া যাক টঙ্গী ডাইভারশন রোডে। মহাখালী থেকে বনানী হয়ে বিমানবন্দর যাওয়া আসার দুই দিকে প্রায় সমান যানজটে নাভিশ্বাস উঠেছে যাত্রীদের। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেস বন্ধ থাকায় বাড়তি চাপ নিতে হয়েছে গণপরিবহন নামের লক্কর ঝক্কর বাসগুলোকে। বনানীতে যাব, অফিস হচ্ছে গুলশান 2-এ, এখানে অলমোস্ট 30 মিনিটসের মতো ওয়েট করছি। আমি অল্টারনেটিভ একটা পাথও ফলো করেছিলাম, বাট ওই রাস্তায় অনেক জ্যাম, কোথাও মুভ করা যাচ্ছে না, অফিস করা যাচ্ছে না। আমরা যারা পাঠ রাইড শেয়ার করি এরা ওইভাবে পরিমাণে মুভ করতে পারতেছি না। বিশেষ এই পরিস্থিতিতে বাড়তি দুর্ভোগ কমাতে জনজীবন পুরোপুরি স্বাভাবিক করার আহ্বান নগরবাসীর। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। সময় সাপেক্ষ হলেও সুষ্ঠু পরিবেশ তৈরি হলেই খোলা হবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনেকেই তারা কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নন, তো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী না হয়ে কিভাবে তারা সেই প্রেক্ষাপটে ওই স্পটে কেন ছিলেন সেটা নিয়ে অনেক প্রশ্ন এখানে আছে। সেটা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তদন্ত করছেন। বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা বাইরের জেলা থেকে এখানে এসেছেন। শুক্রবার আসলে অনেকেই সেখানে আহত দেখা যাচ্ছে, যে আসলে শুক্রবার কী কারণে তারা সেখানে আসবেন সেটাও একটা কিছুটা প্রশ্ন এখানে থাকে। হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের ওপর কোনো ধরনের গুলি করা হয়নি বলে জানিয়েছে র্যাব। রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে এমন দাবি করা হয়। বলা হয়, নাশকতাকারীদের ছত্রভঙ্গ করতে শুধু সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, সেখানে আমরা টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে আমরা কিন্তু ছত্রভঙ্গ করে আমরা সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি একদিকে যেভাবে মিনিমাইজ করতে পেরেছি, কমাতে পেরেছি, তেমনিভাবে সাধারণ বাচ্চাদেরকে যেখানে মানব ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল সেই ক্ষয়ক্ষতিও আমরা কমিয়ে আনতে পেরেছি। বাবা মা ছিলেন সঙ্গীতের দিকপাল, তাই গান যেন ছিল মননে মগজে। কিশোর বয়স থেকে ভাইদের নিয়ে যা ছড়িয়ে দেন গিটারের ছয় তারে। ভক্ত শ্রোতা যাতে মেতেছিলেন 4 দশকের বেশি সময় ধরে। তাদের কাঁদিয়ে চলে গেলেন শাফিন আহমেদ। তার মৃত্যুতে শোকে কাতর দেশের সঙ্গীতাঙ্গন।
সঙ্গীতাঙ্গনকে নিঃস্ব করে হঠাৎই মৃত্যু শিরোনামে এক অভিমানী রাজকুমার। জন্মদিন এলেই যার গানে মেতে ওঠে অযুত লক্ষ নিযুত কোটি মানুষ, সেই মানুষের ভিড় থেকে চিরদিনের জন্য হারিয়ে গেলেন বাংলা ব্যান্ডের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ। কথা ছিল ২০ জুলাই আমেরিকার ভার্জিনিয়াতে শোনাবেন গান, কিন্তু শো শুরুর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় হাসপাতালে। ম্যাসিভ হার্ট অ্যাটাকে রাখা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকদের ২ দিনের চেষ্টা ব্যর্থ করে আজ সকাল ৬টা ৫০ না ফেরাতে সে বাড়ি জমান শাফিন আহমেদ। ১৯৬১ সালে বিশ্ব ভালোবাসা দিবসের দিন কিংবদন্তি শিল্পী দম্পতি ফিরোজা বেগম ও কমল দাশগুপ্তের ঘর আলো করেন শাফিন আহমেদ। ১৯৭৭ সালে বারক ব্যান্ড দিয়ে যাত্রা শুরু। ৭৯-তে যুক্ত হন মাইলসে। দেশ ছাড়িয়ে যে গান ছড়িয়েছে বিশ্বময়। মাইলস করার ৩ দশক পর অভিমান থেকে দল থেকে বেরিয়ে রিদম অফ লাইফ নামে ব্যান্ড করেন শাফিন। পরের নাম বদলে ভয়েস অব মাইলস নামে মঞ্চ মাতান এই শিল্পী। গানের পাশাপাশি রাজনীতির সাথেও যুক্ত ছিলেন শাফিন আহমেদ। জাতীয় পার্টির হয়ে করেছেন মেয়র নির্বাচন, যদিও সঙ্গীতের মতো উজ্জ্বল হয়নি তার রাজনৈতিক ক্যারিয়ার। শাফিন আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সঙ্গীতাঙ্গন তো বটেই, শোকের ছায়া নেমেছে দেশের পুরো বিনোদন অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দিয়েছেন স্ট্যাটাস। তুমি না এলে শিল্পী যদিও নেই, তবু আছে তার সৃষ্টি। যে গানে সুরে প্রজন্ম থেকে প্রজন্মের অন্তরে বেঁচে থাকবেন একজন শাফিন আহমেদ। নাজমুল আলম রানা, চ্যানেল 24। বাইডেন সরে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে নতুন প্রতিযোগিতার মুখে ডোনাল্ড ট্রাম্প। জনপ্রিয়তার দৌড়ে ট্রাম্পের কাছাকাছি চলে এসেছেন কমলা। SSRS পরিচালিত CNN-এর জরিপ বলছে নিবন্ধিত ভোটারদের মধ্যে ৪৯% সমর্থন রয়েছে ট্রাম্পের প্রতি, আর কমলা হ্যারিসের প্রতি ৪৬%। গেল ২২ ও ২৩ জুলাই অনলাইনে পরিচালিত এই জরিপ অনুযায়ী বাইডেনের পদত্যাগে নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে কমলাকে মানসিকভাবে তীক্ষ্ণ ও চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমও মনে করছেন এই ভোটাররা। গেল এপ্রিল ও জুনে একই ভোটারদের মধ্যে চালানো আরেক জরিপে বাইডেনের তুলনায় ৬ পয়েন্ট এগিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। টাইফুন গায়েমির আঘাতে তাইওয়ানে প্রাণ গেছে অন্তত ৩ জনের, আহত হয়েছেন শতাধিক মানুষ। প্রবল ঝড়ে ৯ ক্রু সহ ডুবে গেছে একটি পণ্যবাহী জাহাজ। জাহাজটির সন্ধানে এখনও তল্লাশি চালাচ্ছে দেশটির কোস্টগার্ড, তবে ঝোড়ো বাতাস ও ঢেউয়ের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। স্থানীয় সময়ে বুধবার মধ্যরাতে তাইওয়ানের পূর্ব উপকূলে আঘাত হানে গায়েমি। টাইফুনের প্রভাবে ঝড় ও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে প্রতিবেশী দেশ ফিলিপিনেও, যাতে এখনো পর্যন্ত ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ডুবে গেছে তেলবাহী একটি ট্যাঙ্কারও। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন এটি টাইলস নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই আবিবা ফাইন্যান্স। আজকের আয়োজন এটুকুই। ভালো থাকুন সবাই।